আনোয়ার চৌধুরীর নিথর ও রক্তাক্ত দেহটা নিয়ে হাসপাতালের দিকে ছুটছে স্বজনেরা। নৃশংসভাবে তার হাত ও পায়ের রগ জিহ্বা কেটে দেওয়া হয়েছে। নাজমা বেগম স্বামীর এই বীভৎস পরিণতি দেখে পাগলের মতো বিলাপ করে যাচ্ছেন। যে বাড়িতে সারাদিন মেয়ের বিয়ে নিয়ে ধুমধাম আর উৎসবের আমেজ ছিল, রাত ফুরোতেই না ফুরাতেই সেখানে কোনো এক জানোয়ার এমন তাণ্ডব চালিয়ে গেল, তা ভেবে কারোর কুল কিনারা মিলছে না। চৌধুরী বাড়ির দীর্ঘদিনের আভিজাত্য যেন আজ রক্তের স্রোতে মিশে একাকার হয়ে গেছে। আয়াত স্তব্ধ হয়ে দাঁড়িয়ে নাজমার বিলাপ শুনছে। ফারহানও খবর পেয়ে ওপর থেকে নেমে এসেছে। গত 2 দিন 2 চোখের পাতা এক না হওয়ায় শরীরের ওপরে যা দিয়ে ধকল গেছে তা সে আর সইতে পারছে না। তবে শাহজাদি নিজের ঘর থেকে বের হলো না। বাবার এমন মর্মান্তিক খবর শুনেও তার মনের জমাট বাঁধা ঘৃণাটুকু টলল না। বাবা-মায়ের প্রতি তার বিতৃষ্ণা অনেক আগে থেকেই ছিল, কিন্তু গত রাতের সেই নোংরা নাটক তার ভেতরের শেষ মমতাটুকুও গ্রাস করে নিয়েছে। নাজমাকে আগলে ধরে রেখেছেন পারভীন সুলতানা। তার স্বামী মেজো ভাই আনোয়ারকে নিয়ে হাসপাতালে গেছেন। বুড়ো দাদাজান দেওয়ালে হেলান দিয়ে চোখ বুজে পড়ে আছেন। তার সাজানো সোনার সংসার যেন তাসের ঘরের মতো ভেঙে পড়েছে। অবশ্য তার সংসার যে কোনোদিনই সোনায় সোহাগা ছিল না, সেটা তিনি নিজের চেয়ে ভালো আর কেউ জানে না। আয়াত বারান্দার পিলারে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে। যদিও আনোয়ার চৌধুরী ও নাজমা বেগমের প্রতি তার মনের বিন্দুমাত্রেও দয়া কাজ করার কথা নয়, তবুও আজ আয়াতের চোখের জল বাঁধ মানছে না। একজন স্ত্রী তার স্বামীর জন্য আর্তনাদ করছে, এই দৃশ্যটা তাকে নাড়িয়ে দিচ্ছে। আয়াত নিজেও তো আরভানকে হাসপাতালের বিছানায় দেখে এমন পাগল হয়ে গিয়েছিল। যদি তার স্বামী কিছু হতো, ভালোবাসা বা দয়া থেকে না হলেও একজন নারীর আর্তনাদ আজ অন্য এক নারীর মনকে বিষিয়ে তুলছে। হঠাৎ নিজের কোমরে কারোর বলিষ্ঠ হাতের স্পর্শ পেয়ে শিউরে উঠল আয়াত। তবে সে নড়ল না। সে জানে এই স্পর্শটা কার। আয়াত তাকে পেছন থেকে জড়িয়ে ধরে খুব শান্তভাবে বলল, এখানে কি করছেন মিসেস? আর এত রাতে এই মরা কান্নার আসর বসেছে কেন? আয়াতের চোখ থেকে নোনা জল গড়িয়ে পড়ল। বড় চাচাজানকে কারা যেন কুপিয়েছে আরভান। ওনাকে হাসপাতালে নেওয়া হয়েছে। হাত পা নাকি কেটে বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে। ও আচ্ছা। আরভানের কণ্ঠস্বরে কোনো ভাবান্তর নেই, যেন অতি সাধারণ কোনো খবর শুনেছে। আরভানের এমন নির্লিপ্ত উত্তর শুনে আয়াতের ভুরু কুঁচকে গেল। সে আরভানের দিকে ফিরে তাকালো। আরভান আয়াতের চোখে পানি নিজের আঙ্গুল দিয়ে মুছে দিয়ে বলল, তুমি কাঁদছো কেন? সবার জন্য কাঁদতে নেই আয়াত। তোমার হাসির কারণ যেমন আমি হব, তেমনি তোমার চোখের পানিও হব কেবল আমার জন্য। আয়াত কিছু না বলে আরভানের বুকে নিজেকে গুজে দিল, কিন্তু দূরে দাঁড়িয়ে থাকা আফজাল চৌধুরীর দৃষ্টি তখন আরভানের উপরে স্থির। সেই দৃষ্টিতে হাজারো আকুতি, হাজারো প্রশ্ন, যেন হৃদয়ে পুষে রাখা সব মায়া আজ তার মেজো ছেলের জন্য চুইয়ে পড়ছে। একজন বাবার কাছে নিজের সন্তানকে এমন মৃত্যু পথযাত্রী অবস্থায় দেখা নিশ্চয়ই অসহনীয় কষ্টের। আরভানেরও তো বাবা আছে, যাকে সে একসময় নিজের পুরো পৃথিবী মনে করত, অথচ তার সেই পৃথিবী তাকে তো দিনের পর দিন মৃত্যুর মুখে ঠেলে দিয়েছে। যন্ত্রণায় ছটফট করতে দেখে পৈশাচিক আনন্দ পেয়েছে। পুরো বাড়িটা এক গভীর নিস্তব্ধতায় ডুবে রইল। আগের মতো কোনো হৈ-হুল্লোড় নেই, নেই কোনো কোলাহল। এমনকি নাজমা বেগমের সেই গগনবিদারী চিৎকারও যেন এখন এক অদ্ভুত নীরবতায় রূপ নিয়েছে। আনোয়ার চৌধুরীর মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন হাসপাতালের বিছানায়, আর নাজমা বেগম বিলাপ করতে করতে সেখানেই পড়ে আছেন।
সকলকে বিদায় জানিয়ে আয়াত, আরভান আর ফারহান বিমানবন্দরের দিকে রওনা দিল। শাহজাদির পাসপোর্টের কাজ এখনো বাকি, তাই সব ঠিকঠাক হলে তাকে পরে নিয়ে আসা হবে। আরভান চেয়েছিল শাহজাদিকে একসাথেই নিয়ে যেতে, তবে ফারহান আর আয়াত তার কথায় সায় দেয়নি, কারণ আর মাত্র 2 দিন বাদেই আরভানের অপারেশন। আয়াত আরভানের এমন প্রস্তাবে প্রথমে রেগে উঠেছিল। নির্ঘাত এই লোকটা মাথায় অপারেশন এড়ানোর কোনো একটা ফোন দিয়ে আসছিল। এইদিকে ফারহানের আসার সময় শাহজাদির সাথে দেখা হয়নি। অদ্ভুতভাবে কেন যেন মনে হচ্ছে মেয়েটাকে অন্তত একবার দেখা উচিত। ওই মুখটা তাকে বড্ড টানছে। একবার কিছুক্ষণ মন ভরে দেখে আসলে ক্ষতি কি হতো? ও তো এখন তারই অর্ধাঙ্গিনী। বাংলাদেশ থেকে অস্ট্রেলিয়ার মেলবোর্নে পৌঁছাতে প্রায় 14 থেকে 16 ঘন্টা সময় লাগে ট্রানজিট সহ। দীর্ঘ ভ্রমণের ধকল আর ক্লান্তিতে শরীর আর চলছিল না। ফারহান নিজের ফ্ল্যাটে ফিরে যেতে চাইল, কিন্তু আরভান তাকে যেতে দিল না। একে তো আয়াত অন্তঃসত্ত্বা, আরভান তো ওকে রান্নাঘরের ত্রিসীমানায়ও আসতে দিবে না। তার উপরে তাড়াহুড়ো করে আসায় ডেইজিকে জানানো হয়নি। ডেইজি শুধু প্রতিদিন এসে বাড়িটা পরিষ্কার করে দিয়ে যেত, ব্যাস এতটুকুই। অগত্যা 2 মূর্তিমান পুরুষ কোমর বেঁধে রান্নাঘরে ঢুকল। আয়াত সোফায় বসে তাদের কাণ্ড দেখছে। আরভান আর ফারহানের রান্নার দৃশ্যটা সিনেমার কমেডির চেয়েও কম কিছু নয়। ফারহান একটা বড় আলু নিয়ে গম্ভীর মুখে কাটতে গিয়ে সজোরে আঙ্গুল কেটে ফেলার উপক্রম হলো। আরভান মুখ কুঁচকে বলল, ফারহান, তুই কি আলু কাটছিস নাকি আলুর সাথে নিজের আঙ্গুলের অপারেশন করছিস? দে ওটা আমাকে। ফারহান কাঁচুমাচু হয়ে বলল, ব্রো, আমি তো ভেবেছিলাম কাজটা সহজ। আচ্ছা, এই যে সবুজ পাতাগুলো, এগুলো কি ধুয়ে তেলের ওপরে ছেড়ে দেব? আরভান কপালে হাত দিয়ে বলল, ওগুলো ধনেপাতা ফারহান, আর এগুলো রান্নার শেষে দিতে হয়। তুই বরং ডালটা বসানোর চেষ্টা কর। ফারহান ডাল ধুতে গিয়ে অর্ধেক ডালই বেসিনে ভাসিয়ে দিল। আয়াত দূর থেকে এইসব দেখে হেসে কুটি কুটি। সে কাছে এসে বলল, আপনাদের এই সার্কাস বন্ধ করুন তো, আমিই রান্না করছি। আরভান সাথে সাথে বাধা দিয়ে বলল, একদম না আয়াত, তুমি এখন বিশ্রাম নেবে, আমি সব সামলে নেব। আয়াত ঠোঁট উল্টে বলল, আপনার এই সেদ্ধ শাক পাতা আমি খেতে পারবো না। ওই দিন যা রেঁধেছেন ওটাই যথেষ্ট ছিল। আরভান গম্ভীর মুখে বলল, ওটা শাক পাতা ছিল না আয়াত, ওটা হেলদি ডায়েট ছিল। তাছাড়া ওটা এখন তোমার শরীরের জন্য জরুরি। আগে মন ঠিক করতে ভালো খাবার খেতে হয়, তারপর শরীর ঠিক হবে। নিজের শরীর নিয়ে যার খেয়াল নেই, সে অন্যের শরীর নিয়ে জ্ঞান দিতে আসে কিভাবে? সরুন বলছি। আয়াত এক প্রকার জোর করেই আরভানকে সরিয়ে দিল। আরভান বোকা হয়ে দাঁড়িয়ে রইল। ফারহান মুখ টিপে টিপে হাসছে। এটা দেখে আরভান ফিসফিস করে বলল, হাসছিস কেন? সামনে তোর এমন পাল্লাই পড়ার জন্য সময় আছে, কিন্তু কয়েকটা দিন অপেক্ষা কর, শাহজাদিকে এমন ট্রেনিং দিয়ে দিব যে তখন তুই বুঝবি মজা। মেলবোর্নের নীল আকাশ আর বিকালের মায়াবী রোদ প্রকৃতিকে এক অন্যরকম সজীবতায় ভরিয়ে দিয়েছে। ঝিরঝিরে ঠান্ডা বাতাস আর ক্যালিপটাস গাছের সারির মাঝ দিয়ে মেলবোর্নের পথগুলো যেন এক শান্ত স্থির চিত্রের মতো। নিজ দেশে ফিরতেই আরভানের যেন এক ভিন্ন রূপ। বাড়িতে আয়াতের দেখাশোনার জন্য ডেইজি ছাড়াও আরো 2জন লোক রেখেছে সে। জানিয়ে আয়াতের বিরক্তির শেষ নেই। অথচ এই মানুষটাই এখন পুরো দস্তুর ব্যবসায়ী হিসাবে কাজে মনোনিবেশ করেছে। কিন্তু আরভানের এই কৃত্রিম ব্যস্ততা দেখে আয়াতের কপালে চিন্তার ভাঁজ আরো গাঢ় হলো। সে জানে আরভান নিজেকে ব্যস্ত রেখে আসলে ওই আসন্ন অপারেশনটার কথা বলতে চাইছে। রাস্তার একপাশে কালো রঙের দানবীয় গাড়িটি দাঁড়িয়ে আছে। গাড়ির পেছনের সিটে হেলান দিয়ে একা বসে আছে আরভান। তার হাতে দাদাজানের দেওয়া সেই রহস্যময় খামটা। পকেট থেকে লাইটারটা বের করে সে খামটার এক কোণে আগুন ধরিয়ে দিল। আগুনের শিখার মাঝে উজ্জ্বল হয়ে উঠেছে দাদাজানের সেই লেখাগুলো, যা আরভানের মগজে
চিরস্থায়ীভাবে গেঁথে গেছে। আমার সাথে তোমার কোনোদিনও তেমন সখ্যতা গড়ে ওঠেনি আরভান, তবুও আমার কাছে তুমি অনেক প্রিয়। জানি না ভবিষ্যতে তোমার সাথে আর আমার দেখা হবে না হবে কি না, তাই কিছু সত্য লিখে রাখলাম। আমার সবচেয়ে কাছের বন্ধুর মেয়ে অর্থাৎ আয়াতের মা আর তোমার বাবার বিয়ে ঠিক করেছিলাম তাদের ছোটবেলায়। বিয়ের প্রতিশ্রুতি দিয়ে তোমার বাবাকে উচ্চ শিক্ষার জন্য অস্ট্রেলিয়ায় পাঠিয়েছিলাম, কিন্তু সে ফিরেছিল একজন অস্ট্রেলিয়ান মেয়েকে সাথে নিয়ে। এটা আমার আদর্শে আঘাত করেছিল, তাই তাকে ত্যায্যপুত্র করেছিলাম। আমার এই সিদ্ধান্ত তোমার দাদিমা মেনে নিতে পারেনি। ছেলের শোকে তিনি বছরের পর বছর বুকে পাথর চেপে রেখে শুধু ফুঁপিয়ে কেঁদেছেন। অসুস্থ হওয়ার পর তিনি শেষ আবদার করেছিলেন ছেলেকে একবার দেখার। খবর পেয়ে তোমার বাবা এলেন, সাথে নিয়ে এলেন 17 বছর বয়সী এক কিশোরকে, মানে তোমাকে। তোমার দাদিমা নিজের ইচ্ছা, শেষ ইচ্ছা হিসাবে তোমার সাথে আয়াতের বিয়ে দেওয়ার কথা বলেন। মৃত্যু পথযাত্রী স্ত্রীর শেষ আবদার আমি ফেলতে পারিনি। তোমাদের বিয়ে হলো, তোমার দাদিমা মারা গেলেন, তার পরের দিনই তোমার বাবা তোমাকে নিয়ে আবারও চলে গেলেন। এই দিকে তোমার ফিরে যাওয়ার কয়েক মাসের মধ্যেই এক ভয়াবহ গাড়ি দুর্ঘটনায় আয়াতের বাবা মা মারা গেলেন। নিজের সন্তান আর ছেলের বউয়ের শোক সইতে পারলেন না মনসুর। খবর শোনা মাত্রই তিনি স্ট্রোক করলেন। আয়াত একদম একা হয়ে গেল। বাচ্চা মেয়েটা আমি নিজের কাছে নিয়ে এলাম। তোমার বাবাও এইদিকে সকল যোগাযোগ বন্ধ করে দিলেন। সব ছিন্ন হয়ে গেল সেই দিন। 12টি বছর এভাবেই কেটে গেল আরমান। আমাদের সমাজে একটা মেয়ের 18 বছর পার হওয়া মানেই তার জীবন কতটা অনিশ্চয়তার মুখে পড়ে, তা তুমি নিশ্চয়ই আন্দাজ করতে পারছো। আয়াতের বাবা মায়ের মৃত্যুর পর হঠাৎ একদিন এক লোক আমার কাছে এসে প্রাণ ভিক্ষা চেয়ে বলল, আমার মেজ ছেলে আনোয়ার নাকি আয়াতের বাবা মায়ের হত্যার ষড়যন্ত্র করেছে এবং তাকেও মেরে ফেলবে। প্রথমে বিশ্বাস করিনি, কারণ আনোয়ার বরাবরই মনসুরের ভক্ত ছিল। আমাকে বিশ্বাস করাতে না পেরে সেই লোক ফিরে গেলেও আর ফিরতে পারেনি। পথেই তাকে বিষ খাইয়ে হত্যা করা হয়। সেই দিন মনে খটকা লেগেছিল, সত্যি কি আয়াতের বাবা মাকে কেউ করেছে? আর তার কিছুদিন পর থেকেই ছোট্ট আয়াতের উপরে একের পর এক অনাকাঙ্ক্ষিত বিপদ আসতে শুরু করলো। একদিন তোমার মা চিঠি দিলেন, তোমার অসুস্থতার কথা জানালেন, বললেন তোমার বাবা এই সব কিছুর জন্য দায়ী এবং বললেন আমি নাকি তোমাদের বিয়ে দিয়ে ভুল করেছি, কারণ তোমার জীবন নিয়ে কোনো আশা নেই। এটা দেখে আমি তাকে কথা দিয়েছিলাম আমি তোমার বাঁচার ঔষধ দেব। তোমার মা ঠিকই বুঝে গিয়েছিলেন সেই ঔষধের নাম আয়াত, তাই তাকে বলেছিলাম তোমাকে একবার বাংলাদেশে পাঠাতে। আর আমি আয়াতের পাসপোর্ট, ভিসা সবকিছু তৈরি করে রেখেছিলাম গোপনে, যাতে কেউ জানতে না পারে। কিন্তু বছরের পর বছর গেল, তুমি এলে না। হঠাৎ একদিন আয়াতের ওপর দিয়ে গাড়ি চালিয়ে দেওয়ার চেষ্টা করা হলো। সেদিন শাহরিয়ার তাকে বাঁচায়। শাহরিয়ারের চোখে আয়াতের জন্য এক উন্মাদনা দেখে আমি ভয় পেলাম। আমি চেয়েছিলাম আয়াতকে এইসব থেকে বাঁচাতে, কিন্তু যদি অন্য কোনো ভালো ছেলের সাথে বিয়ে দেই, তবে আয়াতকে অচিরেই বিধবা হতে হবে, কারণ শাহরিয়ার তাকে ছাড়বে না। যখন সব পথ রুদ্ধ হয়ে আসছিল, তখন ভাবলাম যদি সত্যি আনোয়ার এইসবের পেছনে থাকে, তবে তার ছেলের বউ করে দিলে হয়তো আয়াত রক্ষা পাবে। আমি চেয়েছিলাম আয়াতকে এই নরক থেকে বাঁচাতে, কিন্তু তোমার কোনো খবর ছিল না। আমি ভাবলাম তুমি বোধহয় আর কোনোদিনও ফিরবে না। অগত্যা আয়াতের সুরক্ষার খাতিরেই ওকে শাহরিয়ারের সাথেই বিয়ে দিতে চেয়েছিলাম। বিয়ের আয়োজন শুরু করলাম, কিন্তু তুমি আকস্মিকভাবে উদয় হলে। খুশিতে আমি আত্মহারা হয়ে গেলাম, কিন্তু সেই খুশি বেশিক্ষণ স্থায়ী হলো না। যখন শুনলাম জেসিকা তোমার ফিয়ন্সে আর তুমি আয়াতকে ডিভোর্স দিতেই এসেছো, আমার সব আশা ভেঙে চুরমার হয়ে গিয়েছিল। তবে সেই দিন রাতে যখন তুমি শাহরিয়ারের গলায় তার পেঁচিয়ে শ্বাসরোধ করতে গেলে,
তখন আমি বুঝেছিলাম তোমার ভেতরে কিসের আগুন জ্বলছে। তুমি রাতের আকাশে নিষ্পলক তাকিয়ে থাকতে। আমি সব বুঝতে পারতাম। তাই তো এত ঝামেলা করেও আয়াতকে তোমার কাছে পাঠিয়েছিলাম, যাতে করে তোমার আমানত তোমার হাতে তুলে দিতে পারি। আরভান ঠোঁটের কোণে এক চিলতে বাঁকা হাসি ফুটিয়ে ছাই হয়ে যাওয়া কাগজটার দিকে তাকালো। মনে মনে বলল, আপনিও অনেক কিছু জানেন না দাদাজান, যা আমি জানি। সময় হলে সব সত্যই সামনে আসবে। সে লাইটারের দিয়ে অবশিষ্ট অংশটুকুও পুড়িয়ে দিল। সে চায় না এই সত্য কোনোদিনও আয়াতের সামনে আসুক। যদি আয়াত জানতে পারে যে তার জীবনের এত চড়াই উতরাই, তার বাবা মায়ের মৃত্যু, সবই আরভানের পরিবারের কারণে, তবে কি সে আরভানকে ক্ষমা করতে পারবে? আরভান সেটা হতে দেবে না। সে থাকতে আয়াতের গায়ে আঁচ লাগতে দেবে না। আর যারা আয়াতের ক্ষতি করতে চেয়েছে, তাদের শাস্তি তো আরভান নিজের হাতেই দিচ্ছে, যেমনটা সে নিজের রক্তজ সম্পর্কের সাথে করেছে। হঠাৎ ফোনের কম্পনে আরভানের চিন্তায় ছেদ পড়ল। স্ক্রিনে আয়াতের নাম্বার দেখে ফোনটা কানে তুলে ওপাশ থেকে খ্যাপাটে কণ্ঠ ভেসে এলো, কোথায় আপনি? আপনাকে কখন বলেছি বাড়িতে আসতে? আরভান একটু আয়েশ করেই বলল, মাঝ রাস্তায় আছি। এত তাড়া কেন মিসেস? কোনো বিশেষ আপ্যায়ন করবেন নাকি? আপ্যায়ন ছাড়া উপায় কি বলুন? একবার শুধু বাড়িতে আসুন, তারপর দিচ্ছি আপ্যায়ন। তোমার গলার স্বর শুনে তো আমার বাড়ি যাওয়ার ইচ্ছাটাই মরে গেছে। বুঝতে পারছি কপালে ভালো কিছু নেই। খবরদার আরভান, যদি গাড়ি ঘুরিয়েছেন তো খবর আছে আপনার। আরভান এবার একটু দুষ্টুমি করে বলল, সরি মিসেস, শুনতে পাচ্ছি না, নেটওয়ার্কের সমস্যা। হ্যালো? আহ আরভান, আরভান! আয়াত ওপাশ থেকে চিৎকার করছে। আরভানের মুখের হাসিটা হঠাৎই মিলিয়ে গেল। ফোনের ওপাশে ওটা কিসের শব্দ? সে অস্থির হয়ে উঠল। আয়াত! কি হয়েছে? আয়াত? হ্যালো? এই আয়াত, আমি আসছি আয়াত, প্লিজ কথা বলো। ওপাশ থেকে কোনো সাড়া না পেয়ে আরভান আতঙ্কিত হয়ে উঠল। আরভান আর এক মুহূর্তও দেরি করল না। সে পাগলের মতো গাড়ি চালিয়ে বাড়ির সামনে এসে ব্রেক কষল। ভয়ে বুকটা ঢিপ ঢিপ করছে। ড্রয়িং রুমে পা রাখতে দেখল আয়াত সোফায় বসে মিটি মিটি হাসছে। আরভানের পুরো শরীর ঘামে ভিজে গেছে। আতঙ্কে হাত পা থরথর করে কাঁপছে। আয়াতকে সুস্থ দেখে সে এক ছুটে গিয়ে ওকে বুকে জড়িয়ে ধরল। আয়াতও জাপটে ধরল আরভানকে। এটা কি ছিল আয়াত? তুমি জানো আমার কি অবস্থা হয়েছিল? আরভান হাঁপাচ্ছে। আয়াত ওর বুক থেকে মুখ তুলে হেসে বলল, আপনাকে কাছে আনার নিজস্ব টেকনিক। আরভান আয়াতের গাল দুটো শক্ত করে ধরে ধরা গলায় বলল, এমনটা আর কখনো করবে না আয়াত। আর একটু হলে আমার জান বেরিয়ে যেত। আয়াত আরভানের হাত দুটো নিজের পেটের ওপরে রাখল। স্নিগ্ধ স্বরে বলল, আপনার জান যেন বের না হয়। তাই তো আপনার হাতে আর একটা জান তুলে দিচ্ছি। ভুলে গেছেন? আমাদের কথা ভাবুন আরভান। আপনাকে সুস্থ হয়ে ফিরতেই হবে। আরভান পরম আবেশে আয়াতের কপালে মাথা ঠেকালো। এক অসীম প্রশান্তি যেন মুহূর্তেই তার সব ভয় ধুয়ে মুছে দিল।